এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। গভীর রাতে হাতির আকস্মিক হামলায় ফালকাটার সিংহপাড়ায় একই পরিবারের 3 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছে 35 দিন বয়সী এক শিশুও, যা সমগ্র এলাকায় শোকের ছায়া নামিয়েছে। ঘটনাটি ঘটেছে জলদাপাড়া জাতীয় উদ্যানের কুঞ্জনগর বনাঞ্চল সংলগ্ন সিংহপাড়ায়। গভীর রাতে আচমকা হাতির হামলায় একই পরিবারের 3 জনের মর্মান্তিক মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, জলদাপাড়া বনাঞ্চল থেকে 7টি হাতির একটি পাল লোকালয়ে ঢুকে পড়ে। সেই সময় বনকর্মীরা হাতিদের তাড়াচ্ছিলেন। দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তে দাস পরিবার তাদের বাড়ি থেকে বের হন। মনোজ দাস হাতির সামনে পড়ে যান এবং হাতি তাকে আছড়ে মারে। ছেলেকে বাঁচাতে ছুটে আসেন মনোজের মা রাখি রানী দাস, কিন্তু তাকেও পিষে মারে হাতি। মাখন রানী দেবীর কোলে ছিল তার 35 দিনের নাতনি মনীষা দাস। হাতির আক্রমণে কোল থেকে ছিটকে পড়ে শিশুটিরও মৃত্যু হয়। এই হৃদয় বিদারক ঘটনায় ফালাকাটা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কালকে যে ঘটনাটি ঘটেছে আমাদের কুঞ্জনগর সভাপতি মোড় এলাকায়, ওদের নাম মৃতের নাম কি যেন সঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। আপনি ঘটনাস্থলে গেলে বুঝতে পারেন সব কিছু। তো 3 জনকে ও বাড়ির পরিবারের 4 জন ফ্যামিলি মেম্বার, 3 জনকে স্পট ডেড ওখানে একটা হাতি। তো এখনও পর্যন্ত বন দপ্তরের যে কর্মীরা এবং বিটবাবু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি ঘটনাস্থলে। ঘটনার পর বন দপ্তরের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নেওয়ায় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা 9 মাইলের রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পথ অবরোধ করেন। প্রত্যেকদিন হাতি ঢুকে, হাতি ঢোকার পরে ফসল নষ্ট করে, ঘর বাড়ি ভাঙে, ক্ষতি করে, ফসল নষ্ট করে। আজকে এই 3 জন একই পরিবার 3 জন, এমনকি একটা 22 দিনের শিশু বাচ্চা তাকে মেরে ফেলেছে। এই বিষয় নিয়ে বন দপ্তরের নদী এবং বনের সম্পদ নষ্ট হচ্ছে, তার দিকে বন দপ্তরের কোনো খেয়ালই নেই। ওরা ডিউটি করবে, দারু খাবে, দারু খায় ঘুমায় ডিউটি করবে। খবর পেয়ে জলদাপাড়া বন বিভাগ এবং ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়। এই মর্মান্তিক ঘটনায় আবারও বনাঞ্চল সংলগ্ন এলাকায় বন্য প্রাণী ও মানুষের সংঘাতের ভয়াবহতা তুলে ধরল। স্থানীয়দের দাবি, এই ধরনের ঘটনা রুখতে বন দপ্তরকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং বন্য প্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কালের বিবর্তনে একদা তাল গাছের জন্য সুপরিচিত ছিল নদিয়ার কৃষ্ণগঞ্জ পল্লী অঞ্চল। সেখান থেকে তাল গাছ ম্লান হয়ে গেলেও বর্তমানে অনেকেই তালের আঁটি রোপণ করে এই ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মৌসুমী ফল হিসেবে তালের শাঁস এখন নদিয়া জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক চাহিদা তৈরি করেছে। জেলার বিভিন্ন হাট বাজারে বেশ কিছুদিন ধরে বিক্রেতারা সুস্বাদু তালের শাঁস বিক্রি করছেন এবং এটি সমস্ত মানুষের কাছেই জনপ্রিয়তা লাভ করেছে। তালের শাঁস কেবল স্বাদে অতুলনীয় নয়, এর রয়েছে নানা গুণ। শুধু শাঁসই নয়, তালের রস, গুড়, পাকা তাল এবং তালের পিঠাও অত্যন্ত মজাদার খাবার। নদিয়া জেলার বিভিন্ন শহরে বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে ছোট বড় কাঁচা তালে বাজার ছেয়ে গেছে। বাজারের ধারে পাকা সড়কের পাশে জনসমাগম বেশি এমন পথের ধারেও শোভা পাচ্ছে এখন তাল ফল। বিভিন্ন অঞ্চল থেকে তালের শাঁস সংগ্রহ করে নিয়ে এসে বাজারে পসরা সাজিয়ে বসেছেন ভ্রাম্যমাণ দোকানিরা। কত টাকা করে বিক্রি করেন এগুলো? ও 6 টাকা করি, 5 টাকা করি, যেমন সাইজ অনুযায়ী দাম। আর 7 টাকাও দিই। কি তাল কি সুস্বাদু? তাল বিশাল স্বাদ, তাল প্রতি তাল হবে। তালের শাঁসের এমন চাহিদা দেখে ক্রেতারা বেশ আগ্রহ ভরে কিনছেন। বিক্রেতারা ক্রেতার চাহিদা মাফিক সময় মতো শাঁস কেটে সারতে হিমশিম খাচ্ছেন। প্রায় 1.5 থেকে 2 মাস ধরে চলে এই তাল শাঁস বিক্রি। প্রতিদিন প্রায় 9টা থেকে দুপুর পর্যন্ত তারা সস্থানে বসে প্রতিজন প্রায় 4000 থেকে 5000 শাঁস বিক্রি করেন এবং এতে গড়ে 400 থেকে 500 টাকা লাভ করে থাকেন। কত টাকায় কেনেন আপনারা? ও 500 600 মাল দেখে দাম করা হয়। কাছে তো সব সমান মাল হয় না, কম বেশি মাল আছে। এই চাহিদা কি বেশি আছে বাজারে? বাজারে এখন মোটামুটি চলছে ভালো।
আপনারা কীরকম লাভ দেখেন এগুলো? লাভ ওই শতকরায় ধরে নেন 1 থেকে 150 টাকা থাকে। বর্তমানে অনেকেই বজ্রপাত রোধে রাস্তার বিভিন্ন ধারে পুকুরের পাড়ে তাল গাছ রোপণ করেছেন। একটি তাল গাছ 500 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। যারা এই তাল গাছ কিনছেন তারা তাল পেড়ে নিজেরাও বাজারে বিক্রি করে আরও 500 থেকে 1000 টাকা মুনাফা পাচ্ছেন। বলা যেতেই পারে তাল গাছ অর্থনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কুচবিহারের তুফানগঞ্জ 2 ব্লকের কড়িতলা এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। নাতিকে দেখে বাড়ি ফেরার পথে মৃত্যু হলো এক বৃদ্ধের। মৃতের নাম পীযূষ সরকার ওরফে মংলা। তার বাড়ি তুফানগঞ্জ 2 ব্লকের বারকোদালি 2 গ্রাম পঞ্চায়েত মানসাই এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে পীযূষ সরকারের ছেলের বউ সম্প্রতি তুফানগঞ্জ হাসপাতালে একটি সন্তানের জন্ম দেন। নাতি এবং ছেলের বউ সুস্থ থাকায় গতকালই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পীযূষ সরকার হাসপাতালেই উপস্থিত ছিলেন এবং নবজাতক নাতিকে দেখে অত্যন্ত আনন্দিত ছিলেন। কিন্তু নিয়তির পরিহাস, নাতি ও ছেলের বউকে দেখে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হরিপুর করিমতলা এলাকায় জাতীয় সড়কের উপর একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা জানান, তারা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন পীযূষ সরকারের ছিন্ন ভিন্ন দেহ রাস্তায় পড়ে রয়েছে। ততক্ষণে ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা শব্দ টব্দ কিচ্ছু পাইনি। হ্যাঁ, পরে হুট করে দেখি লোকজন দৌড়াদৌড়ি করছে। তারপর আমি বেরোলাম, বেরিয়ে দেখি পড়ে আছে, ব্যাস এইটুকুই। মানে একদম শব্দ পাওয়া টাওয়া কিচ্ছু পাইনি। ওর বাইকটা কোন দিকে গেছিল, কোন দিকে কোন গাড়ি লাগিয়ে দিয়েছে সেটাও আমি দেখি নেই। এবং যখন নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে লোকজন দৌড়াদৌড়ি করছে, তখন আমি ঘর থেকে দোকান থেকে বেরিয়ে দেখি এরকম পড়ে আছে, মারা গেছে না? হ্যাঁ, ও তো স্পট ডেড হয়ে গেছে। খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কোনো ভারী যানবাহন পিছন থেকে পিষে দিয়ে গেছে ওই বৃদ্ধকে। বক্সিরহাট থানার পুলিশ জানিয়েছে, CCTV ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় শোকের ছায়া পরিবারে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলায় নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। Sri Ramakrishna Institute of Medical Sciences and Shanuka Hospital, দেশের প্রথম ইনস্টিটিউট, এক্সেলেন্স ইন হেলথ এডুকেশন অ্যান্ড অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, উন্নত মানের চিকিৎসা শিক্ষা প্রদানের স্বনামধন্য প্রতিষ্ঠান। জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা স্বীকৃত এই মেডিকেল কলেজ, a complete cancer hospital and research center, উন্নত মানের রেডিওথেরাপির ব্যবস্থা, এই রাজ্যে প্রথম ডিজিটাল পেট সিটি, জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা স্বীকৃত এই মেডিকেল কলেজ। সহানুভূতির সঙ্গে উন্নত সেবায় নিয়োজিত শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড শানুকা হসপিটাল, মলানদিঘি, কাকসা, দুর্গাপুর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। বাড়িতে ইট বৃষ্টিতে আতঙ্কিত আসানসোলের ডামরা ভাটপাড়ার বাসিন্দারা। মুহুর্মুহ ইট বৃষ্টির জেরে প্রাণনাশের আশঙ্কায় থানার দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা। বাড়িতে অতর্কিতে ইট বৃষ্টি, আতঙ্কিত আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা ভাটপাড়ার বাসিন্দারা। অভিযোগ, এই এলাকায় বেশ কয়েকদিন ধরেই সকাল থেকে বাড়িতে উড়ে আসছে আদলা ইট ও পাথর, যা পড়ছে বাড়ির ছাদ এবং উঠানে। বাধ্য হয়ে এলাকাবাসী আসানসোল দক্ষিণ থানায় দ্বারস্থ হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকও করেছে পুলিশ। নিয়ে বাইরে বেরোনো মানে এমন অবস্থা করে দিয়েছিল যে সারা দিন মানে পাথর ফেলছিল, সকাল 6টা থেকে নিয়ে একদম সন্ধে অবধি। তো ধরুন সকাল থেকে তো ঘরের পুরুষরা বাইরে চলে যায় কাজে। হ্যাঁ, কাজে চলে যায়। পাথর পড়তে আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে ছিলাম, আমরা আতঙ্কে ছিলাম। স্থানীয়দের অভিযোগ, বাড়ির পুরুষ মানুষরা কাজে চলে যাওয়ার পর বেশ কয়েকটি বাড়িতে ইট বৃষ্টি হচ্ছে। এলাকার ভূতের আতঙ্ক ছড়াতে এই ধরনের ঘটনা ঘটছে বলে দাবি এলাকার মানুষের। আমাদের এলাকায় এরকম কোনোদিন ঘটেনি। এখন নানা জায়গা থেকে নানা ভাষাভাষী লোক এসে এখানে বসবাস করছে। আমরা তো দীর্ঘ কাশীপুর রাজার বাসিন্দা মহিলা গ্রামের আমাদের বাড়ি, এইদিকে কোনোদিন এসব হয়নি। এখন এই যে রাজভাটা, এই ঠাকুরবন্দের পাশে নানা দিকের লোক এসে এখানে বসবাস করছে, কিন্তু আমরা ধরা পড়লে
আমরা তো কাল পুলিশ নিয়ে গেছে, এরপর নিজে আমরা গোটা গ্রামবাসী আসবো, দরকার পড়লে এর প্রতিকার করবো। যে সমস্ত বাড়িগুলিতে ইট বৃষ্টি করা হয়েছে সেই বাড়ির উঠোন ও ছাদে বেশ কিছু আদলা ইটের টুকরো পাওয়া গেছে। ইটের আঘাতে ফাটল ধরেছে ঘরের চালে। স্থানীয়দের অভিযোগ, কারোর সঙ্গে কোনো শত্রুতা না থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে ইচ্ছে করে, যার ফলে বাড়ির উঠোনে খেলতে থাকা শিশু সহ সবারই প্রাণ সংশয় দেখা দিচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। আসানসোল থেকে জয়ন্ত শাহ, রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আসানসোল কুলটির রাধানগর গুড সেট কমিটির শ্রমিকদের বঞ্চনাদের প্রতিবাদে গত 24শে মে থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘট 31শে মে শেষ হলো। তৃণমূলের রাজ্য সহসভাপতি ও প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির আশ্বাসের পর শ্রমিকরা তাদের আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু এর তো একটা শেষ আছে, আজকে শেষ হয়ে যাবে। প্রত্যেকটা শুরুর শেষ হয়, তো সেই শেষটা আজকে হোক এবং সরকারিভাবে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করে যাতে আমরা করতে পারি সেটা এদেরকে নিয়ে আমরা সেই চেষ্টা করে যাব। শ্রমিকদের অভিযোগ, চীনা কুড়িতে বছরের পর বছর কাজ করলেও তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যেমন নিয়ম অনুযায়ী বেতন, ইএসআই, পিএফ এবং পরিচয়পত্র থেকে তারা বঞ্চিত হচ্ছেন। উজ্জ্বল চ্যাটার্জি বিক্ষোভস্থলে এসে শ্রমিকদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। শ্রমিক ইউনিয়ন জানিয়েছে আপাতত আন্দোলন তুলে নিলেও দাবি পূরণ না হলে তারা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার অন্যতম সমস্যা যানজট। টোটোর বাড়বড়ন্ত, ফুটপাত দখল এবং পার্কিং ব্যবস্থার অভাবেই এই সমস্যা দীর্ঘস্থায়ী হয়েছে। তবে যানজট কমাতে এবার রায়গঞ্জ পৌরসভা নতুন করে পার্কিং জোন তৈরি করার উদ্যোগ নিয়েছে। পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন প্রাথমিকভাবে শহরের 5টি জায়গায় নতুন পার্কিং জোন তৈরি করা হবে। শিলিগুড়ি মোড়, মোহনবাটি বাজার সংলগ্ন মেইন রোড, ঘড়ি মোড়, বিবেকানন্দ মোড় থেকে বিদ্রোহী মোড় এবং এনবিএসটিসি বাস ডিপো ও সংলগ্ন অঞ্চলে। আগের দুটি সহ মোট 7টি পার্কিং জোন শহর জুড়ে থাকবে। এগুলি লিজ দেওয়া হবে রক্ষণাবেক্ষণের জন্য হিসেবে চিহ্নিত করেছি। এই 5টি এবং আগের দুটি মোট 7টি জায়গাতে আমরা পার্কিং জোন হিসেবে চিহ্নিত করেছি। আমরা কিছু ফর্মালিটিস আমরা করে নিয়ে আমরা এটা কোনো বেকার যুবক বা যারা নিতে ইন্টারেস্টেড হবে তাদেরকে আমরা টেন্ডার করে ডেকে এই পার্কিং জোন একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে আমরা করে দেব। পুরসভার এই উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। রায়গঞ্জের বাসিন্দা এই উদ্যোগকে স্বাগত জানালেও কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অবশ্যই দরকার, কারণ রায়গঞ্জে পার্কিংটা একটা বড় সমস্যা, তো চিন্তা ভাবনাটা ঠিকই আছে, কিন্তু কতটা সুবিধা অসুবিধা বলতে এখন পার্কিং জোনগুলো কোন এক্স্যাক্ট কোন এরিয়াতে হচ্ছে সেটা একটা দেখার বিষয়। তো এমনিতেই তো রায়গঞ্জের রাস্তাঘাটের যা অবস্থা, এমনি রাস্তা খুবই চাপা রাস্তা, তার মধ্যে টোটোর এত বেশি সংখ্যায় টোটো চলে, তো রাস্তায় তো যানজট তো একটা বিশাল বড় সমস্যা। তার উপর এখন জোনগুলো কোথায় কোথায় হচ্ছে সেটাও একটা দেখার বিষয় আছে। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী পার্কিং জোনের পাশাপাশি রাস্তা চওড়া করার দাবি জানিয়েছেন। অনেক প্রসারিত থাকে, কিন্তু আমাদের এক তো দোকানদারদের অসুবিধা, দোকানদারদের একটা উদাসীনতা, সঙ্গে প্রশাসনের নজরদারির অভাবে রাস্তা কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে আছে। এই রাস্তাকে যখন প্রসারিত করবে এবং সেই সঙ্গে পৌর প্রশাসক মণ্ডলীর যে উদ্দেশ্য যে পার্কিং জোন করা শহরে একটা বড় সমস্যা, সেটা সমাধান করা সহজ হবে। এখন দেখার বিষয় পুরসভার এই নতুন পদক্ষেপ রায়গঞ্জবাসীকে যানজটের সমস্যা থেকে কতটা মুক্তি দিতে পারে। উত্তর দিনাজপুর থেকে দিবাকর সাহা, রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ঝাড়গ্রামের বেলিয়াবেড়ায় গরু পাচার চক্রে বড়সড় সাফল্য পেল পুলিশ। গভীর রাতে অভিযান চালিয়ে 8টি গরু ও গরু বোঝাই 2টি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় 2টি পিকআপ ভ্যান চালক নিমাই হেমব্রুম ও গুরুপ্রসাদ মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। ঝাড়গ্রামে গরু পাচার চক্রের হদিশ। গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সাফল্য পেল পুলিশ। পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের আমরি এলাকায় সন্দেহজনক 2টি পিকআপ ভ্যান আটক করা হয়। তল্লাশি চালিয়ে ভ্যান দুটি থেকে মোট 8টি গরু উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গরুগুলো পাচারের উদ্দেশ্যে ওড়িশা নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর ওই পিকআপ ভ্যান থেকে 2 জন চালককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছে এবং উদ্ধার হওয়া গরুগুলোকে গোশালায় পাঠানো হয়েছে। বেলিয়াবেড়া থানার পুলিশের এই তৎপরতাকে এলাকার মানুষ এবং প্রশাসনিক মহলে সাধুবাদ জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়।
এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। তার দায়িত্ব পালন করেছে, সমাজ দর্পণ হিসেবে কাজ করেছে, সত্য ঘটনা তুলে ধরেছে, সত্য খবর পরিবেশন করেছে। তার এই 24 বছর পদার্পণকে আমরা শুভেচ্ছা জানাই। আরও এর শ্রীবৃদ্ধি ঘটুক, মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠুক। না, এক্সপ্রেস নিউজ 24তম বর্ষে পা রাখছে। যে কোনো সাংবাদিকতা বলুন, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। তার কারণ হচ্ছে গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক। এক্সপ্রেস নিউজ আগামী দিনে আরও দীর্ঘায়ু কামনা করি, আরও বড় হোক, তার টিআরপি বাড়ুক, তার গ্রাহক সংখ্যা বাড়ুক, এটা আমাদের কাছে কামনা। এবং আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে যে সাধারণ মানুষ, আনন্দ দত্ত এখন চেয়ারম্যান, কিন্তু চেয়ারম্যান তো চিরদিন থাকবে না। সাধারণ মানুষ হিসেবে আমি যতটা পারবো এক্সপ্রেস নিউজকে অবশ্যই সহযোগিতা করব এবং এক্সপ্রেস নিউজকে ধন্যবাদ জানিয়ে আমি তার দীর্ঘায়ু কামনা করি। কর্তৃপক্ষকে নমস্কার। আপনাদের সকলকে ধন্যবাদ যে আমাদের সংবিধান বা সংবিধানের যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের ভূমিকা পালনের মাধ্যমে আপনারা 24 বছর ধরে আপনারা পালন করেছেন। আমরা আশা রাখি যে আপনাদের এখানে যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা আগামী দিনেও আরও আপনাদের এই যে দায়িত্ব, সমাজের প্রতি যে দায়বদ্ধতা, কর্তব্য পরায়ণতা যেভাবে আপনারা দীর্ঘদিন ধরে দেখিয়েছেন, আগামী দিনে সেটা আপনারা দেখাবেন এবং জনসাধারণের স্বার্থে, মানুষের স্বার্থে আপনারা এই আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব নেভাবেন। আবার আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আপনাদের এই 24 বছর করতে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।